বক্রতার ব্যাসার্ধের যে অর্ধেক সেটা হচ্ছে আমাদের ফোকাস, সো এটাকে আমরা বলতে পারি ফোকাস। তো সমান্তরাল আলোক রশ্মি ফোকাস বিন্দু থেকে ছড়িয়ে পড়ে, সো এটা চলে যাবে এই ফোকাস বিন্দু থেকে এইভাবে ছড়িয়ে পড়বে এই বরাবর। সো তুমি হচ্ছে স্কেলটা এইখানে রাখবা এবং এইখানে রাখবা, রেখে একটা দাগ দিয়ে দিবা এই বরাবর। সো আলোক রশ্মিটা চলে গেল এই বরাবর। দর্পণের ক্ষেত্রে দুইটা যখন দুই পাশে থাকবে ধরে নিবা এটা হচ্ছে অবাস্তব, সো দুইটা যেহেতু দুই পাশে আছে প্রকৃতি হচ্ছে অবাস্তব। এরপর আমরা দেখি কিছু অনুধাবনমূলক প্রশ্ন। উত্তল আয়নাকে অপসারী আয়না বলা হয় কেন? সো আলোটা এই বরাবর যাবে, গিয়ে হচ্ছে আবার এই দিকেই ফেরত আসবে, কিন্তু আমরা হচ্ছে এটাকে বর্ধিত করে দেব এই পেছন পর্যন্ত। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে গলীয় আয়না। এই গলীয় আয়না দুই ধরনের আছে, একটা উত্তল আয়না আর একটা অবতল আয়না, এবং এই দুইটা গলীয় আয়নার চিত্র কিন্তু খুবই আসে পরীক্ষায়। তো গলীয় আয়নার চিত্রগুলো আঁকার জন্য আমাদের কিছু টার্ম জেনে নিতে হবে গলীয় আয়নার সম্পর্কিত, যেগুলো না জানলে আমরা হচ্ছে সামনে উত্তল আয়না আর অবতল আয়নার চিত্রগুলো আঁকতে পারবো না। তো প্রথমে দেখো কি বলা হয়েছে, প্রতিটি গলীয় আয়না একটি গোলকের অংশ, অর্থাৎ যত গলীয় আয়না আছে সেটা উত্তল হোক অবতল হোক সেটা এসেছে একটা গোলক থেকে। তো গোলক হচ্ছে আসলে বৃত্তাকার, কিন্তু এটা হচ্ছে 3 ডাইমেনশনাল। সো এইটা হচ্ছে ধরে নাও আমাদের একটা গোলক, এবং এই গোলক থেকে যদি আমরা একটা অংশ কেটে নেই, ধরো এই অংশটা কেটে নিলাম, তাহলে এই অংশটাকে আমরা গলীয় আয়না হিসেবে ব্যবহার করতে পারবো। তো যেহেতু আয়নাটা একটা গোলকের অংশ, সেই গোলকের একটা কি ছিল, কেন্দ্র এবং ব্যাসার্ধ ছিল। সো এই গলীয় আয়নারও একটা কি থাকবে, কেন্দ্র এবং ব্যাসার্ধ থাকবে। তো আমরা হচ্ছে একটু চিত্রে দেখে নেই, ভালো চিত্রে। সেটা হচ্ছে দেখো পাশে আমি একটা কেন্দ্র নিয়ে নিয়েছি, এবং এইটাকে কেন্দ্র করে আমরা যদি একটা গলীয় আয়নাকে নেই, সম্পূর্ণ টাকলাম না, কারণ সম্পূর্ণ টাকলে গোলক হয়ে যাবে। সো আমরা হচ্ছে দরকার শুধু আয়নার অংশটা। তো গোলকের কেন্দ্র হচ্ছে আয়নার বক্রতার কেন্দ্র। সো এই যে কেন্দ্রটা, এটা হচ্ছে আমাদের কাজ করবে বক্রতার কেন্দ্র হিসেবে। তো ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে ফোকাস। আয়নার কেন্দ্রবিন্দু হচ্ছে মেরুবিন্দু। মেরুবিন্দু ও বক্রতার কেন্দ্র দিয়ে যে রেখা আঁকা হয় তা হচ্ছে প্রধান অক্ষ। সো এই কথাটা আমরা একটু বুঝি। দেখো এটা হচ্ছে আমাদের কেন্দ্র, আর এই যে আয়নাটা আছে, এই আয়নারও কিন্তু একটা কেন্দ্র আছে। আয়নার কেন্দ্র কোনটা তুমি যদি দেখো, একদম এই শীর্ষ বরাবর যদি আসো, তাহলে হচ্ছে আয়নার কেন্দ্রটা পেয়ে যাবা। তো এই কেন্দ্র আর এই কেন্দ্র, এই দুটা যদি আমরা যোগ করলে আমরা পাবো হচ্ছে প্রধান অক্ষ। এই দুটা যোগ করলে আমরা পাবো কি, প্রধান অক্ষ। আয়নার যে এই কেন্দ্রটা আছে, এই কেন্দ্রটাকে বলা হচ্ছে মেরুবিন্দু। আয়নার যে কেন্দ্রটা গলীয় আয়নার কেন্দ্র, সেটাকে বলা হচ্ছে মেরুবিন্দু। এই মেরুবিন্দু আর আমরা যদি এই বক্রতার কেন্দ্রকে যোগ করে দেই, তাহলে আমরা পাবো হচ্ছে প্রধান অক্ষ। তো প্রধান অক্ষ আমরা পেয়ে গেলাম। তাহলে এই কেন্দ্র থেকে এই যে মেরুবিন্দুর দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ। এই দূরত্বটাকে বলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ বৃত্তেরই ব্যাসার্ধ ছিল। তো এই বক্রতার ব্যাসার্ধের যদি আমরা অর্ধেক করে দিই, এই যে অর্ধেক বরাবর, তাহলে আমরা পাবো হচ্ছে ফোকাস। তো এটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। তো এটা ছিল আমাদের গলীয় আয়না সম্পর্কে একটা বেসিক ধারণা। আর আমরা উদাহরণ হিসেবে যে আয়নাটি নিয়েছি, এটা হচ্ছে অবতল আয়না, কারণ দেখো এই যে বাইরের অংশটা হচ্ছে ব্লক করা, এই যে ছায়া অংশটা আছে বাইরে। তো মনে রাখবা, তুমি যদি হচ্ছে একটা গোলক নাও, গোলকের অংশ নাও, এটাকে তুমি উত্তল আয়না অথবা অবতল আয়না যে কোনোটা হিসেবে ব্যবহার করতে পারবা, ডিপেন্ড করছে হচ্ছে তুমি বস্তুটা কোথায় রাখছো। দেখো এই অংশটা হচ্ছে উঁচু অংশটা, এই অংশটা কি অংশ, এটা হচ্ছে উঁচু অংশ। সো তুমি যদি বস্তুটা এইখানে রাখো এবং প্রতিফলনটা যদি এই উঁচু পৃষ্ঠে হয়, তাহলে সেটা কাজ করবে উত্তল আয়না হিসেবে। আর তুমি যদি বস্তুটা এই পাশে রাখো এবং এই ভিতরের অংশটা যদি প্রতিফলক হিসেবে কাজ করে, তখন সেটা কাজ করবে অবতল আয়না হিসেবে। তো এইখানে আমরা যে আয়নাটা নিয়েছি সেটা হচ্ছে অবতল আয়না। তো এই অবতল আয়নাতে আমরা হচ্ছে ফোকাস পেয়ে গেলাম, আমরা হচ্ছে কেন্দ্র পেয়ে গেলাম। তো দেখবা অপোজিট পাশেও আমরা যদি একই দূরত্ব নেই, যেমন এইখান থেকে মেরুবিন্দু থেকে এই দূরত্বটা যা, সেম দূরত্বটা যদি আমরা এই পাশে নাও, তাহলে আমরা কিন্তু আরেকটা ফোকাস বিন্দু পেয়ে যাব। এবং সেমভাবে আমরা যদি এইখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধটা এই দিকেও নেই, তাহলে এটা কিন্তু আরেকটা কেন্দ্র হিসেবে কাজ করবে। এখন কথা হচ্ছে তাহলে আসল ফোকাসকে, আসল কেন্দ্রকে, এখানে তো ফোকাস দুইটা হয়ে গেল, কেন্দ্র হয়ে গেল কয়টা, দুইটা। এই দুইটা হচ্ছে আমাদের প্রধান, এটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস, এটা হচ্ছে আমাদের প্রধান কেন্দ্র। এই দুইটা হচ্ছে আমাদের গৌণ ফোকাস, আর এটা হচ্ছে আমাদের গৌণ কেন্দ্র। সো আমরা যদি এগুলো একটু নাম দিয়ে দিই, তাহলে দেখো মেরুবিন্দু পোলার পয়েন্ট, সো এটা হচ্ছে পি, ফোকাসের হচ্ছে এফ, আর সেন্টারের জন্য সি। একইভাবে এই দুইটাকে আমরা নাম দিয়ে দিলাম এফ প্রাইম ও সি প্রাইম, কারণ এই দুইটা হচ্ছে গৌণ। তো এবার যদি আমরা একটু সামারাইজ করি, তাহলে দেখো এই যে বিন্দুটা, এটা হচ্ছে আয়নার কেন্দ্র, এটাকে আমরা বলছি মেরুবিন্দু। এরপরে এই যেই কেন্দ্রটা আয়নার, এটাকে আমরা বলছি বক্রতার কেন্দ্র। এটা কিন্তু এই যে সম্পূর্ণ গলীয় অবস্থায় আয়নাটা যা ছিল, তার যেই কেন্দ্র, সেটাই হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, যেটা হচ্ছে ব্যাসার্ধেরও মাপ বলতে পারো। আবার এই কেন্দ্র আর এই যে মেরুবিন্দু, যেটাকে আমরা ব্যাসার্ধ বলছি, বৃত্তের ব্যাসার্ধ যেটা, মানে গোলক অবস্থায় যেটা ছিল ব্যাসার্ধ, তার যে অর্ধেক, সেটা হচ্ছে আমাদের ফোকাস বিন্দু।
এবার এই সেন্টার থেকে এই মেরুবিন্দু পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। সেটা কিন্তু ব্যাসার্ধ, খেয়াল রাখবে এটা কিন্তু ব্যাস না, এটা হচ্ছে কি ব্যাসার্ধ। অনেক সময় বৃত্তের ব্যাস দিয়ে দেয়, সো সেখানে কিন্তু কনফিউজ হওয়া যাবে না, এটা হচ্ছে ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ। আর এই বক্রতার ব্যাসার্ধের যে অর্ধেক সেটা হচ্ছে আমাদের ফোকাস, সেটাকে আমরা বলতে পারি ফোকাস। তো এই ছিল আমাদের গোলীয় আয়না সম্পর্কিত টার্মগুলো, যেগুলো না জানলে আমরা সামনের চিত্রগুলো আঁকতে পারবো না। এবার আমরা একটা সূত্র দেখে নিই। সূত্রটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ যদি আর হয় এবং ফোকাসকে যদি আমরা এফ ধরি, তাহলে আমরা বলতে পারি এফ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই 2। এটা আসলে কোথা থেকে? এটা আসছে এই লাইনটা থেকে, যে ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে ফোকাস। তো দেখো আমাদের ফোকাসটা হবে এই ব্যাসার্ধের অর্ধেক। সো এটা কিন্তু ব্যাসার্ধের অর্ধেক, এই কথাটা খেয়াল রাখবে, এটা হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক, ব্যাসের নয়। তা আমরা এবার চলে যাই উত্তল আয়নাতে কীভাবে চিত্র আঁকা যায়। তো উত্তল আয়নাতে চিত্র আঁকার আগে আমরা একটু উত্তল আয়না সম্পর্কে জেনে নেই। গোলকের ভিতরের অংশ প্রলেখ এবং বাইরের অংশে লক্ষ্যবস্তু রাখলে সেটা উত্তল আয়না হিসেবে কাজ করে। অবাস্তব, সোজা ও ছোট প্রতিবিম্ব গঠিত হয়। সো প্রতিবিম্ব নিয়ে টেনশন করার দরকার নেই, চিত্র আঁকার পর তুমি এমনিতেই বুঝে যাবা যে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হচ্ছে। আমাদের যে অংশটা এখন ফোকাস করা লাগবে সেটা হচ্ছে গোলকের ভিতরের অংশে আমরা প্রলেপ দিয়ে দিব। প্রলেপটা দিব গোলকের কোন অংশে? এই যে ভিতরের অংশে, এই ভিতরের অংশে আমরা হচ্ছে প্রলেপ দিয়ে দিব এবং বস্তুটা রাখবো হচ্ছে বাইরের অংশে। তো দেখো বস্তুটা কিন্তু রাখা হচ্ছে কোথায়? এই যে উঁচু অংশের যেই দিকটা, উঁচু অংশটাকে যদি আমরা ব্যবহার করি আয়না হিসেবে, তাহলে সেটা হচ্ছে আমাদের উত্তল আয়না। সো এটা একটু মনে রাখবে, উঁচু মানে হচ্ছে উত্তল। তো এবার হচ্ছে উত্তল আয়নায় প্রতিবিম্ব আঁকার জন্য আমাদের হচ্ছে 3টা নিয়ম জেনে নিতে হবে। নিয়ম 3টা আমরা একটু দেখে নিই। প্রথম নিয়ম খুবই ইম্পর্টেন্ট, উত্তল আয়নায় সমান্তরাল আলোকরশ্মি ফোকাস বিন্দু থেকে ছড়িয়ে যায়। তো এখানে খেয়াল করো ছড়িয়ে যায় বলা হয়েছে। সো এটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। তো ধরো এটা হচ্ছে আমাদের যথারীতি একটা উত্তল আয়না, এইখানে আমাদের হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে ধরো আমাদের ফোকাস, এটা হচ্ছে আমাদের ধরো কেন্দ্র। আচ্ছা, তো প্রথমে আমাদের বলা হয়েছে সমান্তরাল আলোকরশ্মি। এখন এই সমান্তরাল আলোকরশ্মি এটা কার? মনে রাখবা যখনই সমান্তরাল বলবে এটা সবসময় প্রধান অক্ষের সমান্তরাল। এটা অবশ্যই উল্লেখ করে দিলে ভালো হয়, তবে উল্লেখ যদি করা নাও থাকে ধরে নিবা সমান্তরাল আলোকরশ্মি মানে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল। তো আমরা একটা প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি এঁকে দিলাম। তো এই আলোকরশ্মিটা ফোকাস বিন্দু থেকে ছড়িয়ে যাবে প্রতিফলনের পরে। সো এটা হচ্ছে ছড়িয়ে যাবে কোন বরাবর? ফোকাস থেকে। তো যখনই তুমি এই রশ্মিটা আঁকবা অবশ্যই ফোকাসের জায়গায় স্কেলটা ধরবা, ধরে এঁকে নিবা। তা আমরা হচ্ছে ফোকাস থেকে দেখলাম এটা ছড়িয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম। এবার আমরা একটু দ্বিতীয় নিয়মটা দেখে নিই। কেন্দ্র বরাবর আসা আলো যেই দিক দিয়ে এসেছে সেই দিকেই চলে যায়। তো ধরো আরেকটা আলোকরশ্মি এসেছে, এটা এসেছে এই কেন্দ্রর দিকে, একদম কোন দিকে? এই যে এই কেন্দ্র বরাবর। সো কেন্দ্র বরাবর যদি একটা আলোকরশ্মি আসে এইভাবে, এটা প্রতিফলিত হয়ে কিভাবে চলে যাবে? এইখানে বাড়ি খেয়ে একদম কেন্দ্র বরাবরই চলে যাবে, অর্থাৎ যেই দিক দিয়ে এসেছে সেই দিক দিয়েই চলে যাবে। অর্থাৎ এটাকে যদি আমরা বর্ধিত করি দেখবো এটা হচ্ছে কেন্দ্র দিয়ে চলে গিয়েছে। সো আলোটা এসেছে কিভাবে? আমি যদি একটু ভিন্ন কালার দিয়ে দেখাই, ধরো তো আলোটা এসেছে এই কেন্দ্র দিয়ে। তো কেন্দ্র দিয়ে আসলো, আসার পরে প্রতিফলিত হয়ে আবার চলে গেল কি দিয়ে? এই কেন্দ্র দিয়েই চলে গেল। তো এবার আমরা একটু তৃতীয় নিয়মটা দেখে নিই। তৃতীয় নিয়মটা খুবই সিম্পল, আলোকরশ্মির দিক পরিবর্তন করলেও একই নিয়ম মেনে চলে। অর্থাৎ আমাদের প্রথম নিয়মটা কি ছিল? দেখো সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলিত হওয়ার পর ফোকাস দিয়ে চলে যায়। এখন আমরা যদি এটাকে ঘুরিয়ে দিই, অর্থাৎ ধরো একটা আলো আসলো ফোকাস বরাবর, কি বরাবর আসলো? ফোকাস বরাবর। তো আসার পরে এইটা আবার চলে যাবে সমান্তরাল হয়ে। তার মানে তুমি যদি দিক পরিবর্তনও করো তাহলে নিয়মটা কিন্তু মেনে চলবে। নিয়মটা কি? যে ফোকাস দিয়ে আসবে সে যাবে সমান্তরাল, যে সমান্তরাল দিয়ে আসবে সে আবার যাবে ফোকাস থেকে। সেটাই হচ্ছে সিম্পল নিয়ম। তো নিয়মগুলো আমরা জেনে নিলাম, এবার আমরা চিত্রে চলে যাই। তো চিত্র আঁকার জন্য আমরা একটু উত্তল আয়নার সেট নিয়ে নিই। তো এটা হচ্ছে সেট নিয়ে নিলাম। তো এই সেট সম্পর্কে আমরা কিন্তু প্রিভিয়াস স্লাইডে আলোচনা করেছি। তো দেখো এই যে আমি ছায়ার অংশটা দিয়েছি ভেতরের অংশে। সো এইটা হচ্ছে আমাদের প্রতিফলক প্রান্ত এবং এইটা যেহেতু উঁচু প্রান্ত সেটা হচ্ছে আমাদের উত্তল আয়না। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ব্লকিং অংশটা দিয়ে দেওয়া, যে কোন অংশে তুমি ব্লক করছো তার উপরে ডিপেন্ড করে এটা কি উত্তল আয়না নাকি অবতল আয়না। তারপর যথারীতি আমি হচ্ছে এখানে ফোকাস আর সেন্টার এগুলো দিয়ে দিলাম আর নামগুলোও দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের মেরুবিন্দু, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে সেন্টার, আর এই দুটো হচ্ছে ফোকাস, এটা হচ্ছে সেন্টার। এবার আমরা একটা লক্ষ্যবস্তু নিয়ে নিই, লক্ষ্যবস্তুটা দিয়ে দিলাম এবি লক্ষ্যবস্তু। এই লক্ষ্যবস্তুর আমরা প্রতিবিম্ব আঁকবো। এখন যারা সমতল দর্পণের নিয়মটা দেখে এসেছো, সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্বের চিত্র আঁকতে হয়, তো তাদের কাছে এটাও খুবই সহজ লাগবে। সো আমরা হচ্ছে কি করব, এই বিন্দুর জন্য 2টা রেখা আঁকবো। এই বিন্দু থেকে কয়টা রেখা আঁকবো? 2টা রেখা। প্রথম রেখাটা সবসময় সমান্তরাল, প্রথম রেখাটা সবসময় যাবে প্রধান অক্ষের সমান্তরাল। সো আমরা একটা প্রধান অক্ষের সমান্তরাল রেখা এঁকে দিই। তো দেখো প্রধান অক্ষের সমান্তরাল রেখাটা এই বিন্দুতে আপতিত হলো, আপতিত হয়ে ও হচ্ছে প্রতিফলিত হবে। তো প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে? দেখো এইখানে আমাদের প্রথম রুলস হচ্ছে সমান্তরাল আলোকরশ্মি ফোকাস বিন্দু থেকে ছড়িয়ে পড়ে। সো এইটা চলে যাবে এই ফোকাস বিন্দু থেকে এইভাবে ছড়িয়ে পড়বে এই বরাবর। সো তুমি হচ্ছে স্কেলটা এইখানে রাখবা এবং এইখানে রাখবা, রেখে একটা দাগ দিয়ে দিবা এই বরাবর। সো আলোকরশ্মিটা চলে গেল এই বরাবর।
এবার হচ্ছে আমাদের একটা রেখা আমরা এঁকে ফেললাম এই বিন্দু থেকে আমাদের আরেকটা রেখা আঁকা লাগবে। সো আরেকটা রেখা আঁকবো আমরা কেন্দ্র বরাবর। সো কেন্দ্র বরাবর আসা আলো যে দিক দিয়ে এসেছে সেই দিকেই চলে যায়। সো আরেকটা আলো তুমি হচ্ছে এই এতে ধরবা এবং এই সিতে ধরবা, স্কেলটা ধরে একদম কেন্দ্র বরাবর এঁকে দিবা। তো কেন্দ্র বরাবর ধরো আমরা একটা আলো এঁকে দিলাম, এখন কেন্দ্র বরাবর যে আলোটা এসেছে সেটা কিন্তু যেই দিক দিয়ে এসেছে সেই দিকেই চলে যাবে, এই যে আমাদের এই নিয়ম অনুযায়ী, দ্বিতীয় নিয়মটা অনুযায়ী। সো এটা হচ্ছে এই দিক দিয়ে আসবে, এসে একদম এইভাবে চলে যাবে, ঠিক আছে। সো এটা আমরা দিয়ে দিলাম। আর মনে করো না এই দুটো আলোকরশ্মি কিন্তু আসলে প্রতিফলিত, এই দুটা প্রতিফলিত না, প্রতিফলিত হচ্ছে এই রেখাটুকু আর হচ্ছে এই রেখাটুকু, এই দুইটা হচ্ছে আমাদের আসল প্রতিফলিত রশ্মি। এখন হচ্ছে আমাদের দেখতে হবে এই দুইটা কি মিলিত হয় কিনা। তো দেখবে এই দুটা মিলিত হচ্ছে না, এই দুইটা কি হচ্ছে না, মিলিত হচ্ছে না। সো যেহেতু এই দুইটা মিলিত হচ্ছে না, সমতল দর্পণের বেলায় আমরা কি করেছিলাম, এই দুইটাকে বর্ধিত করেছিলাম পেছন দিকে। তো এবার আমরা একই কাজ করবো, এই দুইটাকে আমরা পেছন দিকে বর্ধিত করে দেবো এবং বর্ধিত করলে দেখবো এই দুইটা হচ্ছে এই বিন্দুতে মিলিত হয়েছে এবং এইখানে আমাদের প্রতিবিম্বটা গঠিত হবে। সো এইখানে আমরা প্রতিবিম্বটা দিয়ে দিলাম এ প্রাইম বি প্রাইম। তো দেখো নামকরণ মোটামুটি অলরেডি হয়ে গিয়েছে, ফোকাস টোকাস এগুলো তো আগেই দিয়ে দিবে। আর যে লক্ষ্যবস্তু আছে সেটা তো এ বি এবং প্রতিবিম্ব যেটা গঠিত হবে সেটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম। তো এইখানে একটা জিনিস খেয়াল রাখবো, অবশ্যই আমরা কিন্তু এ বিন্দু থেকে রেখা দুইটা এঁকেছি, কাজে প্রতিফলিত রশ্মি দুইটা যখনই ছেদ করবে সেটা কিন্তু এ বিন্দুর প্রতিবিম্ব গঠিত করবে, কাজে এইটার নাম হবে এ প্রাইম। বাকি নামকরণগুলো বলতে আমাদের বাকি আছে জাস্ট তিনটা নাম। প্রথমত হচ্ছে দেখবা আমরা প্রথমে এঁকেছিলাম এই সমান্তরাল রশ্মিটা, এই সমান্তরাল রশ্মিটা প্রতিফলিত হয়েছে এই বিন্দুতে। সো এই বিন্দুর একটা নাম দিয়ে দাও এম বিন্দু। মনে রাখবা সমান্তরাল রশ্মিটা সবসময় এম বিন্দু দিয়ে দিবা, এতে তোমার হচ্ছে সুবিধা হবে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আমরা গেছিলাম সেন্টার দিয়ে, তো এই সেন্টারে যেটা এটা নাম দিয়ে দাও এন। এখন দেখো এই যে এম বিন্দুতে প্রতিফলিত হয়ে এটা কিন্তু এই বরাবর চলে গিয়েছে, সো এটারও একটা নাম দেওয়া দরকার, এটা নাম আমরা দিয়ে দিলাম ডি, এটা নাম দিয়ে দিলাম হচ্ছে এই যে ডি। তাহলে এখন বলতে পারো এই যে এইটারও তো একটা নাম দেওয়া দরকার। তো হ্যাঁ, এটা চাইলে নাম দিতে পারো, অবশ্য না দিলে হয়, কারণ আমাদের এইখানে কিন্তু এই যে এ আছে, এটাকে আমরা ব্যবহার করতে পারি রেখা হিসেবে, এন এ হিসেবে বলে দিলেই হয়ে যায়। সেটাকে আসলে আমাদের নামকরণ না করলেও চলবে। তো এই ছিল আমাদের চিত্র। এবার আমরা চলে যাই বিবরণে। তো প্রথমে আমরা চিত্রটা নিয়ে নিলাম, এবার আমরা বিবরণে চলে যাই। বিবরণটা তো চিত্র থেকেও সহজ, তো যারা সমতল দর্পণের বিবরণটা দেখেছো এটা তাদের কাছে একদমই সহজ লাগবে। সো এই বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, তো প্রথমত আমরা যথারীতি ওই যে সমান্তরাল যে রশ্মিটা আছে সেইটা নিয়ে নিব। সো সমান্তরাল রশ্মি এটা প্রতিফলিত হয়েছে কোন বিন্দুতে, এম বিন্দুতে। সো এম বিন্দুতে প্রতিফলিত হয়ে ফোকাস থেকে এমডি বরাবর চলে যায়। তো এই যে ফোকাস থেকে এটা চলে গেল এমডি বরাবর, এই যে এমডি বরাবর চলে গিয়েছে। সো এই চিত্রে তুমি যা যা করেছো সেটাই জাস্ট সুন্দর করে ব্যাখ্যা করে দিবে। তো এই বিন্দু থেকে এবার আমরা আরেকটা রশ্মি নিব, এই বিন্দু থেকে আরেকটা রশ্মি নিব হচ্ছে কেন্দ্র বরাবর, কি বরাবর, কেন্দ্র বরাবর। সো আরেকটা রশ্মি কেন্দ্র বরাবর প্রতিফলিত হয়েছে কোন বিন্দুতে, এই যে এন বিন্দুতে। সো এন বিন্দুতে প্রতিফলিত হয়ে এটা চলে যাবে কি বরাবর, এন এ বরাবর। সো এটা এন এ বরাবর চলে গেল। তো এটা আমরা লিখে দিই, এন বিন্দুতে প্রতিফলিত হয়ে এন এ বরাবর চলে যায়। এবার এন এ আর এমডিকে বর্ধিত করলে তা এ প্রাইম বিন্দুতে ছেদ করে, কারণ এই দুটো তার এই দিকে মিলিত হবে না। সো আমরা কি করেছি, এই দুটাকে বর্ধিত করে দিয়েছি, এন এ আর একটা হচ্ছে এমডি, এই দুটাকে এই যে এমডি। তো এই যে এমডি রেখাটা আছে আর এই যে এন এ রেখাটা আছে, এই দুটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে তারা ছেদ করে এ প্রাইম বিন্দুতে। আর একবার যখন তুমি ছেদ বিন্দু পেয়ে গেছো তারপরে লেখা জাস্ট একই, এই লেখাটা কিন্তু সবসময় একই থাকে। এ প্রাইম বিন্দু থেকে প্রধান অক্ষের ওপর এ প্রাইম বি প্রাইম লম্ব আঁকি এবং এ প্রাইম বি প্রাইমই হলো প্রতিবিম্ব। তো তোমার কাজ হচ্ছে এ প্রাইম বিন্দুটা বের করা। একবার এ প্রাইম বিন্দুটা পেয়ে গেলে তোমার কাজ হচ্ছে এইখান থেকে একটা লম্ব এঁকে দিবা, আর ওইটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব। সেটা গেল আমাদের বিবরণ। বিবরণের পরে কিন্তু বৈশিষ্ট্য দিতে হবে, বৈশিষ্ট্যের কথা ভুলে গেলে চলবে না। সো বৈশিষ্ট্যটা আমরা দেখে নিই। তো প্রতিবিম্বের বৈশিষ্ট্য এখানে আমরা পাবো অবস্থান দেখো দর্পণের পেছনে। তো দর্পণের পেছনে কেন, তো দেখো এই যে এটা হচ্ছে আমাদের বস্তু, তো বস্তু আমরা যেখানে রাখি সেটা হচ্ছে ফ্রন্ট পার্ট বা সামনের অংশ। সো এটা হচ্ছে আমাদের সামনের অংশ, কিন্তু আমাদের প্রতিবিম্বটা আমরা পেয়েছি উল্টা পাশে। সো এটা হচ্ছে আমাদের দর্পণের পেছনের অংশ, এই যে ব্লক করা অংশ, এই অংশটা তুমি যদি খাতায় আঁকো যেভাবে দাগ দিয়ে দিবা, সেটা হচ্ছে আমাদের পেছনের অংশ। কাজে অবস্থানটা যে প্রতিবিম্বের অবস্থান সেটা হচ্ছে দর্পণের পেছনে। এবার প্রকৃতি হচ্ছে অবাস্তব কেন, কারণ আমরা জানি এই যে যখনই দেখবা দুইটা দুই পাশে আছে দর্পণের ক্ষেত্রে, দুইটা যখন দুই পাশে থাকবে ধরে নিবে এটা হচ্ছে অবাস্তব। সো দুইটা যেহেতু দুই পাশে আছে প্রকৃতি হচ্ছে অবাস্তব, কারণ দর্পণের পেছনে গঠিত অবাস্তব প্রতিবিম্ব। আর এই আলোকরশ্মি দুইটা তার মিলিত হয়নি, মিলিত হলে বাস্তব প্রতিবিম্ব পাওয়া যেত। আমরা প্রতিবিম্বের স্লাইডে পড়েছি যে বাস্তব প্রতিবিম্ব হচ্ছে মিলিত হয় আলোকরশ্মি, আর অবাস্তবে হচ্ছে মিলিত হয় না, ছড়িয়ে পড়ে। যাক, তারপরে অবস্থা হচ্ছে সোজা। তো দেখো এই যে অবস্থার জন্য তীর চিহ্নটা দেখবা, এই যে এখানে তীর চিহ্নটা আছে উপরের দিকে এবং এইখানে তীর চিহ্নটা আছে উপরের দিকে। সো এটা হচ্ছে আমাদের সোজা প্রতিবিম্ব। এরপরে হচ্ছে বিবর্ধন খর্বিত। তো খর্বিত মানে হচ্ছে ছোট। তো দেখো আমাদের বস্তুটা কিন্তু বড় এবং প্রতিবিম্বটা পাওয়া গেছে সাইজে ছোট। তো এখানে আমরা বিবর্ধন পাচ্ছি খর্বিত। তো চিত্র গেল, বিবরণ গেল, প্রতিবিম্বের বৈশিষ্ট্য গেল। এইবার আমরা কিছু বোর্ড প্রশ্ন দেখে আসি, জ্ঞানমূলক ও অনুধাবনমূলক। তো জ্ঞানমূলকে প্রথম প্রশ্ন আছে, গোলীয় দর্পণের প্রধান ফোকাস কি? তো প্রধান ফোকাসটা খুবই সিম্পল, সেটা হচ্ছে এই যে দেখো, ধরো এটা একটা গোলীয় আয়না, সেটা উত্তল হতে পারে, অবতল হতে পারে। এখানে সমান্তরাল আলোকরশ্মি আসবে, আসার পরে এটা হচ্ছে একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়বে।
তো যেই বিন্দু থেকে ছড়িয়ে পড়বে সেটাই হচ্ছে আমাদের ফোকাস। অথবা তুমি যদি অবতল আয়না নাও তাহলে অবতল আয়নায় সমান্তরাল আলোকরশ্মি এসে একটা বিন্দুতে মিলিত হয়, সো যে বিন্দুতে মিলিত হয় সেটাই হচ্ছে ফোকাস। ঠিক আছে, তো আমরা দেখে নিই। গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলনের পর যেই বিন্দুতে মিলিত হয় অথবা যেই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকেই ফোকাস বলে। সো মিলিত হওয়াটা হচ্ছে আমাদের বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে অবতল আয়নায়, আর অপসৃত হওয়া মানে ছড়িয়ে পড়া। সো অপসৃত যে বিন্দু থেকে মনে হয় অপসৃত হচ্ছে সেটাই হচ্ছে ফোকাস। দর্পণের প্রধান অক্ষের সংজ্ঞা দাও। সো দর্পণের প্রধান অক্ষের সংজ্ঞা খুবই সিম্পল। আমরা জানি যদি আমরা একটা গোলীয় দর্পণ আঁকি এবং ওই দর্পণের যে এই যে কেন্দ্রটা আছে এটাকে বলা হয় মেরুবিন্দু, এটাকে কি বলা হয় মেরুবিন্দু। আর এই গোলীয় দর্পণের অবশ্যই একটা বক্রতার কেন্দ্র আছে, এই কেন্দ্রটাকে বলা হয় সি। তো এই কেন্দ্র আর মেরু বরাবর যে রেখাটা চলে যায় এটাই হচ্ছে আমাদের প্রধান অক্ষ। সো গোলীয় দর্পণে কেন্দ্র ও মেরুবিন্দুগামী রেখাকে প্রধান অক্ষ বলা হয়। এরপর আমরা দেখি কিছু অনুধাবনমূলক প্রশ্ন। উত্তল আয়নাকে অপসারী আয়না বলা হয় কেন? তো অপসারী মানে হচ্ছে ছড়িয়ে পড়া, অপসারী মানে কি? ছড়িয়ে পড়া। সো উত্তল আয়নায় সমান্তরাল আলোকরশ্মি যদি আসার পর সেটা ফোকাস থেকে, এই যেটা যদি আমাদের ফোকাস হয়, ফোকাস থেকে ছড়িয়ে যায়, এই কারণে উত্তল আয়নাকে আমাদের অপসারী বলা হয়। তো কোনো গোলকের উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলক হিসেবে কাজ করে তবে তাকে উত্তল আয়না বলে। সো এখানে উত্তল আয়নার একটা ছোটোখাটো সংজ্ঞা দেওয়া হয়েছে যে তোমার যদি এই যে উত্তল অংশ, উত্তল মানে উঁচু অংশটা যদি প্রতিফলক হিসেবে কাজ করে তাহলে সেইটাকে বলা হয় উত্তল আয়না। উত্তল আয়নায় প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলনের পর এই যে ফোকাস বিন্দু থেকে ছড়িয়ে পরে অপসারিত হচ্ছে, অপসারিত হওয়া মানে ছড়িয়ে পড়া, তাই উত্তল আয়নাকে অপসারী আয়না বলা হয়। উত্তল দর্পণে বাস্তব প্রতিবিম্ব গঠন সম্ভব নয় কেন? সো এটাও একই কারণে, কারণ এখানে দেখো আলোটা হচ্ছে ফোকাস থেকে ছড়িয়ে পড়ে। সো যেহেতু ছড়িয়ে পড়ে তাই এই আলোকরশ্মিগুলো কখনো মিলিত হবে না। সো মিলিত যেহেতু হবে না তাই বাস্তব প্রতিবিম্ব গঠিত হবে না, এটা একমাত্র অবাস্তব প্রতিবিম্বই গঠিত হয়। তো উত্তল দর্পণে এখানে একটা ল হবে। তো উত্তল দর্পণে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলনের পর অপসারিত হয় এবং তা কখনোই মিলিত হয় না। মনে হয় দর্পণের পেছনের কোনো বিন্দু থেকে রশ্মিগুলো ছড়িয়ে পড়ছে। তো পেছনের এই বিন্দুটা হচ্ছে আসলে ফোকাস বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে। আলোকরশ্মি মিলিত না হয় বাস্তব প্রতিবিম্ব গঠিত হয় না। তো এই ছিল আমাদের কিছু জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন। এবার আমরা চিত্রটা একটু দেখে নিই কীভাবে তুমি খাতায় আর পেন্সিলে আঁকবে। তো এবার আমরা দেখব খুবই ইম্পর্টেন্ট একটা চিত্র, সেটা হচ্ছে উত্তল দর্পণে কিভাবে চিত্র আঁকতে হয়। সো উত্তল দর্পণে চিত্র আঁকার জন্য এই ফরম্যাটটা অবশ্যই ফলো করবে। প্রথমে আমরা দিয়ে দেব প্রধান অক্ষটা। সো আমরা একটা প্রধান অক্ষ দিয়ে দিলাম। তো প্রধান অক্ষ আমরা দিয়ে দিলাম। এবার আমরা এইটার মাঝ বরাবর একটা জায়গা নিয়ে নিব। সো মাঝ বরাবর ধরো এই জায়গাটা আমরা নিয়ে নিই। দেখো এই মাপটা আমি নিয়েছি 17-তে। এখন তোমার কাজ হচ্ছে এই মাপটা থেকে তুমি হচ্ছে 3 করে এই দিকে যাবা, যেমন 17, 1 2 3। সো এইখানে আরেকটা দাগ দিয়ে দাও। এরপর আবারও 1 2 3 এইখানে আরেকটা দাগ দিয়ে দাও। এবং একইভাবে আবার এইটার বাম পাশেও 1 2 3 সেন্টিমিটার দূরে আরেকটা দাগ দিয়ে দাও এবং 1 2 3 সেন্টিমিটার দূরে আরেকটা দাগ দিয়ে দাও। তো এখন এই দাগগুলোর কাজ কি হবে? এই দাগগুলোর কাজ হচ্ছে আমরা যদি এই বরাবর দর্পণটা আঁকি তাহলে দেখো এটা আমাদের সেন্টার হিসেবে কাজ করবে, যেটা 6 সেন্টিমিটার, আর অটোমেটিকভাবে এটার অর্ধেক হচ্ছে ফোকাস হিসেবে কাজ করবে। এখন তোমার কাজ হচ্ছে এইখানে কম্পাসটা বসিয়ে তুমি জাস্ট এই মাপে একটা বৃত্ত এঁকে দিবা। সো আমি হচ্ছে বৃত্তটা এঁকে দিই। তো বৃত্তটা আমি এঁকে নিয়েছি, এটাই আমাদের দর্পণ হিসেবে কাজ করবে। এবার আমি হচ্ছে বাকি নামগুলো দিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস, এটা হচ্ছে আমাদের প্রধান বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে আমাদের গৌণ ফোকাস, আর এটা হচ্ছে আমাদের গৌণ কেন্দ্র। এবার এই আয়নাটাকে যদি আমরা হচ্ছে উত্তল আয়না হিসেবে ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমাদের এই পাশটা ব্লক করে দিতে হবে এবং উঁচু পাশটা প্রতিফলক হিসেবে ব্যবহার করতে হবে। সো আমরা এই পাশটা সিলভার দিয়ে ব্লক করে দিই। তো এখন এই পাশটা আমাদের উত্তল আয়না হিসেবে ব্যবহার করার জন্য প্রস্তুত। তো এখানে আমরা একটা লক্ষ্যবস্তু দিয়ে দিই। তো লক্ষ্যবস্তুটা যথারীতি আমরা আগেই দিব না, আমরা স্কেলটা এখানে বসিয়ে নেব এবং এই স্কেলের মাপ অনুযায়ী আমরা লক্ষ্যবস্তুটা আঁকবো। এতে করে আমাদের সমান্তরাল রশ্মিটা আমরা অটোমেটিক পেয়ে যাচ্ছি। সো এই দাগটা তুমি আগেই দিয়ে দিতে পারো। তো এই দাগটা আমি দিয়ে দিলাম এবং এইখানে হচ্ছে আমরা লক্ষ্যবস্তুটা রাখবো ঠিক এতটুকু মাপের। তো আমরা ধরো এই মাপের লক্ষ্যবস্তুটা রাখলাম। তারপরও লম্বা আঁকার জন্য তুমি এই দাগের সাথে এই দাগটা মিলিয়ে নিতে পারো, তাহলে পুরোপুরি পারফেক্ট একটা লম্ব 90 ডিগ্রি পাবে। তো দেখো এইটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু এবং লক্ষ্যবস্তু আঁকার আগেই আমি হচ্ছে সমান্তরাল রশ্মিটা এঁকে নিয়েছি। এবার সমান্তরাল রশ্মিটা প্রতিফলনের পর ফোকাস থেকে ছড়িয়ে যাবে। সো আমরা এই বরাবর হচ্ছে একটা রশ্মি এঁকে দিই। তো এর জন্য তুমি ফোকাস এবং এই যে ছেদবিন্দুটা আছে এইখানে স্কেলটা ধরে সুন্দর মতো একটা রেখা দিয়ে দিবে। এবার প্রথম রেখাটা আমরা এঁকে ফেলেছি। এবার দ্বিতীয় রেখাটা আঁকার জন্য আমরা হচ্ছে সেন্টার বরাবর আঁকবো। এই যে এই কেন্দ্র আর এই যে আমাদের লক্ষ্যবস্তুর যে উপরের মাথাটা আছে এটার সাথে আমরা স্কেলটা বসিয়ে এঁকে দিই।
সো আলোটা এই বরাবর যাবে, গিয়ে হচ্ছে আবার এই দিকেই ফেরত আসবে, কিন্তু আমরা হচ্ছে এটাকে বর্ধিত করে দেব এই পেছন পর্যন্ত। সো এই যে দেখো একটা ছেদবিন্দু পাওয়া গেছে এবং এই ছেদবিন্দুটাই হচ্ছে আমাদের প্রতিবিম্বের ছেদবিন্দু। সো এই বরাবর আমরা স্কেলটা রেখে প্রতিবিম্বটা এঁকে দিই। তো এই যে লম্ব পুরোপুরি লম্ব আঁকার জন্য আবারও তুমি এই মাপের সাথে মিলিয়ে নেবে। সেইটাই হচ্ছে আমাদের উত্তল আয়নার প্রতিবিম্ব। এবার আমরা নামগুলো দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের বস্তু এ, বি। কখনো হচ্ছে এই ফোকাসের সাথে বস্তুটা রাখবে না, উত্তল আয়না আমাদের স্বাধীনতা থাকে আমরা কোথায় বস্তুটা রাখতে চাই। সো তুমি চাইলে যে কোনো জায়গায় রাখতে পারো, চিত্র কিন্তু একই পাবে। সো এটাকে অবশ্যই একটু দূরে দিয়ে দিবে। এরপর হচ্ছে আমাদের যে প্রতিবিম্ব সেটা আমরা দিয়ে দিই এ প্রাইম, বি প্রাইম, এবং আমাদের যে সমান্তরাল রশ্মিটা এটা আমরা দিয়ে দিই এম, এবং এই যে সেন্টার বরাবর যেটা গিয়েছে এটা দিয়ে দিই এন। এরপরে এম বিন্দু থেকে প্রতিফলিত রশ্মিটার নাম আমরা দিয়ে দিই ডি। আর বাকি তীর চিহ্নগুলো প্রথমত এটা এই দিক দিয়ে এসেছে, গিয়ে হচ্ছে প্রতিফলিত এই বরাবর চলে গিয়েছে, এটা এই দিকে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে আবার এই দিকেই চলে গিয়েছে। সো আমাদের উত্তল দর্পণের চিত্রটাও কমপ্লিট।